19 জুলাই 1985 16 বছর বয়সী এক বিবাহিতা মেয়ের মৃতদেহ নিয়ে সেদিন শরীফপুরা গ্রামের শ্মশানে হাজির হলো তার স্বামী এবং পরিবারের লোকজন। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেদিন, তাই চিতা কাঠটা জ্বালাতে একটু অসুবিধাই হচ্ছিল। সবাই যখন ওদিকে ব্যস্ত তখন আচমকাই সাদা চাদরে মোড়া ওই 16 বছর বয়সী মেয়েটার মৃতদেহটা একটু নড়ে উঠল, আর তারপরেই শ্মশানের সবাইকে চমকে দিয়ে উঠে বসলো মেয়েটা। এটা দেখে শ্মশানের সবাই যখন ভূত ভূত করে চিৎকার করে পালাতে শুরু করলো, ঠিক তখন মেয়েটার স্বামী চোখের জল মুছে দৌড় দিল মেয়েটির দিকে। সদ্য মৃত্যুর মুখ থেকে ফেরা নিজের স্ত্রীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল স্বামী আর বলল, সুমিত্রা, তুমি বেঁচে আছো সুমিত্রা। কিন্তু এরপর সুমিত্রা নামক ওই মেয়েটি যা বলল তা শুনে 440 ভোল্টে ঝটকা লাগলো সুমিত্রার স্বামী জগদীশের। এক ধাক্কায় জগদীশকে নিজের শরীর থেকে সরিয়ে সুমিত্রা চিৎকার করে বলে উঠল, কে সুমিত্রা? আপনি কে? আমার নাম তো শিবা ত্রিপাঠী। আমাকে এই শ্মশান ঘাটে আনা হয়েছে কেন? নিজের স্ত্রী সুমিত্রাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে চমকে গেল জগদীশ, কারণ সুমিত্রা কোনোদিন এমন চিৎকার করে কথা বলেনি জগদীশের সঙ্গে। তাহলে কি সত্যি সত্যি এই মহিলা সুমিত্রা নয়? সুমিত্রা সিং 1968 সালে উত্তরপ্রদেশের ইটাওয়া এলাকায় জন্ম হয় সুমিত্রার। মাত্র 11 বছর বয়সে মাকে হারিয়ে খুব একা হয়ে যায় সুমিত্রা। ওদিকে সুমিত্রার বাবাও কাজের সূত্রে বেশিরভাগ সময়ই বাইরে থাকতো। এখানে একটা কথা বলে রাখি, যা পরবর্তীকালে এই কেসের একটা বড় পয়েন্ট হতে চলেছে। আর সেই পয়েন্টটা হলো, সুমিত্রা কোনোদিন স্কুলে যায়নি, ফলে সে লিখতে অথবা পড়তে পারতো না। উত্তরপ্রদেশের আঞ্চলিক পরিভাষায় যাকে বলে আঙ্গুঠা ছাপ, সুমিত্রা ঠিক তেমনই ছিল। মাত্র 13 বছর বয়সে শরীফপুরা গ্রামের জগদীশ সিং এর সঙ্গে বিয়ে হয়ে যায় সুমিত্রার। এক্ষেত্রে আরো একটা বিষয় উল্লেখ করা দরকার, সুমিত্রার বিয়ে হয় 1982 সালে। তখন আমাদের সমাজে বাল্য বিবাহ নিয়ে এতটা কড়াকড়ি ছিল না। সে যাই হোক, সুমিত্রার বিয়েতে রাজি হয় একটাই কারণে, আর সেটা হলো সুমিত্রা ভেবেছিল বিয়ে হলে সে বরের রূপে একজন বন্ধুকে পাবে যে ওর একাকিত্ব দূর করবে। কিন্তু মানুষ যা ভাবে সেটা সবসময় হয় না। স্বামী হিসেবে জগদীশ খুব ভালো মানুষ হলেও সে সুমিত্রার বন্ধু হয়ে উঠতে পারেনি, কারণ বিয়ের কিছু মাসের মধ্যেই জগদীশকেও রোজগারের আশায় শহরে পাড়ি দিতে হয়েছিল। তবে হ্যাঁ, সুমিত্রাকে ভীষণই ভালোবাসত জগদীশ। 1984 সালের ডিসেম্বর মাসে সুমিত্রা একটা পুত্র সন্তানের জন্ম দেয়। নিজের ছেলেকে পাগলের মতো ভালোবাসতে আরম্ভ করে সুমিত্রা। ছেলে জন্মানোর পর সুমিত্রার সমস্ত রকম একাকিত্ব, সমস্ত মন খারাপ যেন কোনো এক মন্ত্র বলে পুরোপুরি উধাও হয়ে যায়। সে স্বামী এবং সন্তান নিয়ে দারুণ আনন্দে সংসার করা শুরু করে। কিন্তু 1985 সালের মে মাস থেকে আচমকা পরিবর্তন আসতে শুরু করে সুমিত্রার মধ্যে। সম্পূর্ণ সুস্থ থাকা সুমিত্রা হঠাৎই মৃগী রোগীদের মতো আচরণ করা শুরু করে। ওই সময় মাঝে মধ্যে সুমিত্রার শরীর বেঁকে যেত, সে জোরে জোরে চিৎকার করত, এমনকি হাত পা দুমড়ে চোখ উল্টে সুমিত্রার এমন অবস্থা হতো যে গ্রামের লোকজন বলাবলি করা শুরু করলো সুমিত্রার ওপরে কোনো প্রেতাত্মা ভর করেছে। এরপর আসলো সেই দিন, 16 জুলাই 1985। সকালবেলা ঘুম ভাঙতেই নিজের স্বামী জগদীশকে কাছে ডাকলো সুমিত্রা আর বলল, আজ থেকে 3 দিন পর আমি মারা যাব। নিজের 16 বছর বয়সী স্ত্রীর মুখ থেকে মৃত্যু সংক্রান্ত এমন ভবিষ্যৎবাণী শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল জগদীশ সিং এর। জগদীশ কিছুতেই বুঝতে পারলো না হঠাৎ কেন এমন কথা বলছে সুমিত্রা। সেদিন রাত্রিবেলা থেকেই প্রবল শ্বাসকষ্ট শুরু হলো সুমিত্রার, আর সঙ্গে গা পুড়িয়ে দেওয়ার মতো ধুম জ্বর। 19 জুলাই 1985 সত্যি সত্যি মারা গেল সুমিত্রা। তাকে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে, কিন্তু শ্মশান ঘাটে হঠাৎই প্রাণ ফিরে পেল সুমিত্রা আর বলে উঠল, আমি সুমিত্রা নই, আমার নাম শিবা ত্রিপাঠী। কিন্তু কে এই শিবা ত্রিপাঠী? মৃত্যুর মুখ থেকে ফেরার পর সুমিত্রার আচার আচরণ পুরোপুরি বদলে গেল। যে স্বামী এবং সন্তানকে সুমিত্রা নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, তাদেরকে চিনতে অস্বীকার করা শুরু করলো সুমিত্রা। সে বারবার বলতে থাকলো, আমাকে কেন এখানে আটকে রেখেছো তোমরা? আমি আমার বাবার কাছে যাব, আমি আমার 2 মেয়ে রিঙ্কু আর টিঙ্কুর কাছে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নিজের স্ত্রী সুমিত্রাকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে প্রথমে জগদীশ একটু ঘাবড়ে গেলেও সে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে দেওয়ার উদ্যোগ নিল, কারণ সে সুমিত্রাকে ভীষণ ভালোবাসত। তাই গোটা গ্রাম যখন সুমিত্রার দিকে ডাইনি বলে আঙুল তোলা শুরু করলো, জগদীশ চুপচাপ সুমিত্রার পাশে বসলো আর বলল, তুমি শিবা ত্রিপাঠী, তাই তো? তাহলে তোমার নিশ্চয় নিজের বাড়ির ঠিকানা মনে আছে। তুমি সেই ঠিকানা আমাকে বলো, আমি চিঠি লিখে তোমার বাড়ির লোককে খবর দিচ্ছি, ওরা এসে তোমাকে নিয়ে যাবে। জগদীশের এই কথা শোনার পর শিবা থুড়ি সুমিত্রা এমন একটা কাণ্ড করে বসলো যা গোটা সিং পরিবারকে চমকে দিল। জীবনেও স্কুলের চৌখাটে পা না রাখা আঙ্গুঠা ছাপ সুমিত্রা খাতা পেন চেয়ে নিল, আর তারপর সাদা পাতার উপর ঝরঝরে হিন্দিতে
সে নিজের বাবার উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করলো। নিজের নিরক্ষর স্ত্রীকে এমন ঝরঝরে হিন্দিতে চিঠি লিখতে দেখে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামতে শুরু করলো জগদীশের। 1985 সালের অক্টোবর মাস। জগদীশদের বাড়ির দরজায় এসে হাজির হলো একজন বয়স্ক ভদ্রলোক। তিনি নিজেকে পরিচয় দিলেন রাম সিয়া ত্রিপাঠী বলে। সুমিত্রা তখন ঘরের ভিতরে ছিল। রাম সিয়া ত্রিপাঠী নামটা কানে যেতেই উদ্ভ্রান্তের মতো ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো সুমিত্রা। আর তারপর সেই বয়স্ক ভদ্রলোককে জড়িয়ে ধরে সুমিত্রা চিৎকার করে বলতে লাগলো, তুমি এসে গেছো বাবা? এতদিন কেন সময় লাগলো তোমার? আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি জানো? রিঙ্কু আর টিঙ্কু এখন কেমন আছে? সুমিত্রার এইরকম আচরণ দেখে জগদীশ এবং রাম সিয়া ত্রিপাঠী দুজনেই ঘাবড়ে গেলেন। এরপর রাম সিয়া ত্রিপাঠী সুমিত্রাকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? আমি তো তোমাকে চিনতে পারছি না। উত্তরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সুমিত্রা বলে উঠল, বাবা আমি শিবা, তোমার মেয়ে শিবা। তুমিও আমাকে চিনতে পারছো না? শিবা ত্রিপাঠী 1962 সালে 24 অক্টোবর উত্তরপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় শিবা ত্রিপাঠীর। শিবার বাবা রাম সিয়া ত্রিপাঠী কলেজের একজন অধ্যাপক ছিলেন। নিজের মেয়ে শিবাকে খুবই যত্নে বড় করেছিলেন রাম সিয়া ত্রিপাঠী। শহরের বড় কলেজ থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছিল শিবা। একজন প্রকৃত আধুনিকা মেয়ে বলতে যা বোঝায়, শিবাও ঠিক সেই রকমই ছিল। কিন্তু শিবার জীবনে আকস্মিক পরিবর্তন আসে যখন দিবিয়াপুর নিবাসী ছেদিলালের সঙ্গে শিবার বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকেই পণের টাকার লোভে শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করা শুরু করে শিবার ওপরে। অন্যদিকে শিবার শহুরে চালচলন আর আধুনিক চিন্তাধারাও ক্রমে চক্ষুশূল হয়ে দাঁড়ায় শিবার শ্বশুরবাড়ির লোকজনের কাছে। ইতিমধ্যে রিঙ্কু এবং টিঙ্কু নামক দুই সন্তানের জন্ম দেয় শিবা। এই দুই মেয়েকে নিজের জীবনের চাইতেও কয়েক গুণ বেশি ভালোবাসত শিবা। তবে সংসারে ধিকি ধিকি জ্বলতে থাকা ঝামেলার আঁচ দাবানলে পরিণত হয় যখন শিবা সিদ্ধান্ত নেয় সে আবার পড়াশোনা শুরু করবে। এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি শিবার শ্বশুর বাড়ির লোকজন। 1985 সালের 19 মে আচমকায় খবর উঠে যায় শিবা নাকি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। অথচ শিবার দেহ যারা দেখেছিল তাদের দাবি একমাত্র মাথায় একটা গুরুতর আঘাত ছাড়া শিবার বাকি শরীরটা অক্ষত ছিল। মেয়ের মৃত্যুর খবর পৌঁছয় শিবার বাবা রাম সিয়া ত্রিপাঠীর কাছে, কিন্তু তিনি ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই লোকাল অথরিটিকে টাকা খাইয়ে তাড়াতাড়ি শিবার মৃতদেহটি সৎকার করে দেয় ওর শ্বশুর বাড়ির লোকজন। এমনকি বডির পোস্টমর্টেমও করা হয় না। পুলিশ এই কেসে শিবার স্বামী এবং শিবার শ্বশুর বাড়ির লোকজনকে গ্রেপ্তার করলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে তাদের ছেড়ে দিতে বাধ্য হয় এবং শিবার মৃত্যুর এই কেসটা পুলিশের খাতায় ক্লোজড হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কি একটা বিষয় লক্ষ্য করলেন? শিবা মারা যায় 1985 সালের মে মাসে। আর ঠিক মে মাস থেকেই সম্পূর্ণ সুস্থ সুমিত্রার শরীরে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে। তবে দাঁড়ান, রহস্য এখানেই থেমে থাকে না। ভারতবর্ষের এই আশ্চর্য পুনর্জন্ম কেসটির ব্যাপারে মিডিয়ায় জানাজানি হতেই শুরু হয় আসল খেলা। সেদিন যখন রাম সিয়া ত্রিপাঠী জগদীশ আর সুমিত্রাদের বাড়ি গেছিলেন, তিনি তখন সঙ্গে করে একটা অ্যালবামও নিয়ে গেছিলেন। আর সেই অ্যালবাম দেখে নিজের মামা, মামি, কাকা, কাকি, ভাই, বোন সকলকে আইডেন্টিফাই করতে শুরু করে সুমিত্রা ওরফে শিবা। সুমিত্রাকে ঝরঝর করে সবার সঠিক নাম বলতে দেখে ক্রমশ উথাল পাথাল করতে থাকে রাম সিয়া ত্রিপাঠীর হৃদয়। কিন্তু এক পর্যায়ে গিয়ে হঠাৎই জোরে চিৎকার করে ওঠে সুমিত্রা আর বলতে থাকে, এই দুজন মিলে আমাকে খুন করেছে। এই দুজন শয়তান মিলে আমার মাথা পাথর দিয়ে মেরে থেঁতলে দিয়েছিল। রাম সিয়া ত্রিপাঠী লক্ষ্য করেন অ্যালবামের ওই পাতায় তখন শিবার শাশুড়ি আর শিবার ননদ পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। ওদিকে সুমিত্রা সমানে চিৎকার করে দাবি করতে থাকে এই দুজনই শিবার আসল খুনি। সুমিত্রার বলা এই কথার উপর ভিত্তি করে শিবার পরিবারের লোকজন মিলে শিবার মৃত্যু কেসটা আবারও রিওপেন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পুলিশ পুনর্জন্মের মতো একটা বিষয়ের উপর ভিত্তি করে এই কেসটা রিওপেন করতে অস্বীকার করে। তখন শিবার বাবা দ্বারস্থ হন মিডিয়ার। আর মিডিয়ায় এই খবর জানাজানি হতেই গোটা ভারতবর্ষে শিবা এবং সুমিত্রার এই পুনর্জন্মের কাহিনী আলোড়ন ফেলে দেয়। তবে এই কেসের সবচেয়ে বড় রহস্য লুকিয়েছিল সুমিত্রার বয়সে। শিবার জন্ম হয় 1962 সালে আর সুমিত্রার জন্ম হয় 1968 সালে। দুজনের মধ্যে বয়সের ফারাক 5 বছরের। এদিকে শিবা মারা যায় 1985 সালের মে মাসে, যখন সুমিত্রা বেঁচে রয়েছে। তাহলে এটা পুনর্জন্মের কেস কি করে হতে পারে? পুনর্জন্ম মানে তো একজন মানুষ মারা যাওয়ার পর তার শিশুরূপে নতুন জন্ম নিয়ে ফিরে আসা। এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই হন্যে হয়ে যায় গোটা ভারতীয় মিডিয়া। কেউ বলতে থাকেন এটা সাজানো ঘটনা, আবার কেউ কেউ এটাকে ভৌতিক ঘটনা বলেও আখ্যা দেন। ঠিক সেই সময় আসরে নামেন পৃথিবী বিখ্যাত রিইনকারনেশন স্পেশালিস্ট ডক্টর ইয়ান স্টিভেনসন।
1986 সালে ফেব্রুয়ারি মাসে স্টিভেনসন নিজে এই কেসটা নিয়ে গবেষণা করার জন্য ভারতে আসেন। ততদিনে ভারতবর্ষের বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাতওয়ান পাসরিচাও এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলেন। এরপর স্টিভেনসন এবং পাসরিচা মিলে যৌথ উদ্যোগে সুমিত্রা, জগদীশ এবং শিবার পরিবারের লোকজনের ইন্টারভিউ নেওয়া শুরু করেন। সুমিত্রা সিং এর মোট 19টা ইন্টারভিউ রেকর্ড করা হয় সেই সময়, যেগুলোর প্রত্যেকটা শিবা ত্রিপাঠীর সঙ্গে কানেক্টিং। শিবার ছোটবেলার বন্ধুদের নাম, শিবার কলেজ প্রফেসরদের নাম, এমনকি শিবার শ্বশুরবাড়ির আলমারির কোন তাকে একটা হলুদ শাড়ি লুকিয়ে রাখা আছে সেটা পর্যন্ত বলে দিতে থাকে সুমিত্রা। নিজের দীর্ঘ গবেষণার মাধ্যমে ইয়ান স্টিভেনসন বুঝতে পারেন এই ঘটনার আগে শিবার পরিবার এবং সুমিত্রার পরিবারের মধ্যে কোনো কানেকশনই ছিল না। তাই সুমিত্রা যা যা বলছে তা একজন নর্মাল মানুষের পক্ষে বলা অসম্ভব। তাই স্টিভেনসন ঘোষণা করেন সুমিত্রাই আসলে শিবা। কিন্তু তখনও যে প্রশ্নটা সবার মনে খচখচ করছিল সেটা হলো, শিবার পুনর্জন্ম একজন নবজাতক শিশুর মাধ্যমে না হয়ে একজন মারা গিয়ে জ্যান্ত হয়ে ওঠা মহিলার শরীরে হলো কেন? এই উত্তর দিতে আসরে নামলেন গবেষক জেমস ম্যাটলক। তার একটি বিখ্যাত তত্ত্ব অনুযায়ী এই ঘটনাকে বলে রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন, যেখানে একজন মারা যাওয়া ব্যক্তির আত্মা কোনো জীবিত মানুষের শরীরে ঢুকে পড়ে তার আত্মাকে রিপ্লেস করে দেয়। এই ঘটনা কিন্তু ভূতে ভর করার ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। ভূতে ভর করলে একজন মানুষের আত্মা তার শরীরে থাকা সত্ত্বেও অন্য আর একটা আত্মা তার শরীরে এসে বাসা বাঁধে, কিন্তু রিপ্লেসমেন্ট রিইনকার্নেশনের ক্ষেত্রে আত্মার অদল বদল হয়ে যায়। যখন 1985 সালে সুমিত্রার মৃত্যু হয়, তখন সুমিত্রার আত্মা তার দেহ ছাড়তেই সেই শূন্যস্থানে ঢুকে পড়ে শিবার আত্মা। আমাদের শাস্ত্রেও এই বিষয়টাকে পারকায়া প্রবেশ বলেও উল্লেখ করা হয়েছে। কিন্তু এই পারকায়া প্রবেশ অথবা রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন ঠিক কতটা বাস্তবসম্মত সেটা জানতে হলে ঢুকে পড়তে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। সাল 1998। সুমিত্রা ওরফে শিবার মৃত্যু হলো। 1985 সাল থেকে 1998 সাল অবধি এই 13 বছরের জীবনকালে সুমিত্রা কিন্তু শিবা হিসেবেই বেঁচে ছিল। সে নিজের স্বামী জগদীশ এবং পুত্র সন্তানের সঙ্গে সংসার করলেও শিবার 2 মেয়ে রিঙ্কু এবং টিঙ্কুকেও নিজের কাছে এনে রেখেছিল। পুনর্জন্মের কেস হিসেবে শিবা ওরফে সুমিত্রার কেসটা এতটাই বিখ্যাত যে 2008 সালে অ্যান্টোনিয়া মিলস এবং ডক্টর কুলদীপ ধীমান মিলে আবার এই কেসটাকে রিওপেন করেছিলেন। পুরনো সমস্ত তথ্য প্রমাণ এবং নতুন সমস্ত ইন্টারভিউকে সামনে রেখে মিলস এবং ধীমানও এই ঘোষণা করেন যে সুমিত্রা সিং ওরফে শিবা ত্রিপাঠীর এই কেসটাই পৃথিবীর সবচেয়ে বিশ্বাসযোগ্য রিপ্লেসমেন্ট রিইনকার্নেশনের কেস। তারাও এটা মানতে বাধ্য হন যে জীবনের শেষ 13টা বছর সুমিত্রা সিং সত্যি সত্যি শিবা ত্রিপাঠীর আত্মাকে শরীরে বহন করে বেঁচেছিলেন। কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বড় বড় ইউনিভার্সিটির তাবর তাবর গবেষকরা যে বিষয়টাকে সত্যি বলে দাবি করেছেন, আমরা চাইলেই সেই বিষয়টার বিরুদ্ধে সওয়াল তুলতে পারি, কারণ নিজের চোখে না দেখলে এমন ঘটনাকে বিশ্বাস করা সত্যি কঠিন হয়ে দাঁড়ায়। আর তাই হয়তো এত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও শিবার খুনের কেসটা রিওপেন করতে চায় না প্রশাসন। ফলে শিবার শাশুড়ি এবং ননদ দুজনেই বহাল তবিয়তে বাকি জীবনটা কাটিয়ে দেন। কিন্তু এই কেসে সবচেয়ে বড় দুর্ভাগ্য বোধ হয় শিবার বাবা, কারণ তাকে একবার শিবার মৃত্যু যন্ত্রণা ভোগ করার পর আবারও সুমিত্রার শরীরে থাকা শিবাকে মরতে দেখতে হয়েছিল নিজের চোখে। তবে সুমিত্রার মৃত্যুর পর শিবার বাবা রাম সিয়া ত্রিপাঠী বলেছিলেন, আমার মেয়ের কপালে বোধ হয় জীবনের এই 13টা বছর বাঁচা লেখা ছিল, তাই ও যে মৃত্যুর পরেও 13টা বছর বেঁচে থাকলো এতেই আমি খুশি। শিবা ত্রিপাঠী এবং সুমিত্রা সিং এর এই পুনর্জন্মের কাহিনীটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।